বুঝতে পারছেন না তে কেন জাংকুকের সাদের কোটটার এমন মর্মান্তিক হাল করলো। সময়টা তের ম্যাথ পরীক্ষার পর। পরীক্ষার প্রশ্ন হাতে তে বেজার মুখে বসেছিল। আজ তার পরীক্ষা বিশেষ ভালো যায়নি, অথচ তার প্রিপারেশন ভালো ছিল। আমাদের সবারই প্রিপারেশন ভালোই থাকে পরীক্ষার আগে, সমস্যা শুধু হয় প্রশ্নপত্র হাতে পাওয়ার আগে। আয়ু পরীক্ষা শেষ করে তের কাছে আসতেই তে শুরু করলো জাংকুকের চণ্ডীপাঠ। তবে আমাদের তের ভাগ্য আমার মতো, যখনই মুখ খোলে ভুল সময় ভুল জায়গায় খোলে। ফলে জাংকুক তের মুখে নিজের এত বিস্তর চণ্ডীপাঠ শুনে স্বাভাবিকভাবেই বিস্ময়ে অভিভূত হয়ে গেলে সে পেছন থেকে বলে উঠল, তুমি হচ্ছ প্রথম সারির ডাফার। জাংকুকের কথা শুনে তে আর আয়ু দুজনেই চমকে উঠে পেছনে ফিরে তাকিয়ে দেখে জাংকুক হাতে পরীক্ষার খাতা নিয়ে তাদের সামনে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে। জাংকুকের এমন দৃষ্টি দেখে তের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। তে শুকনো ঢোক গেলার চেষ্টা করে, কিন্তু সেটা তার তে বুঝতে পারে না এই খরচ সময় এমন টাইমিং মেনটেন করে তার সামনে উপস্থিত হয় কি করে। আদতে তে যদি তা বুঝতো তাহলে হয়েই যেত। লুকিয়ে লুকিয়ে শুধু তেই জাংকুককে দেখে না, এই বিদ্যাটা যে জাংকুক তার থেকে খুব ভালোই পারে এবং বহু বছর আগেই রপ্ত করেছিল। জাংকুক অগ্নিঝরা কণ্ঠে বলে উঠল, তুমি পড়াশোনা করবে না এটিকে পরীক্ষা সহজ চাও। ডাফার মেয়ে, এই জন্য পড়তে বলেছিলাম। শুনেছিলে আমার কথা তখন? স্যার শুনেছি তো। শুনলে পরীক্ষা খারাপ হয় কিভাবে? মাথায় কি গোবর পড়া যে এত সহজ কোয়েশ্চেন পেপারও পরীক্ষা খারাপ হয়? সারাক্ষণ উড়াউড়ি না করে পড়তে বসো গিয়ে, ফাজিল মেয়ে। এই বলে জাংকুক রাগে কটকট করে হেঁটে চলে গেল। এই জাংকুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে তাকে আরেক দফা মুখ ভেঙচি কাটলো। রাগে তার কান দিয়েও যেন ধোয়া বেরোচ্ছে। অনেক হয়েছে, এবার প্রতিশোধ নেওয়ার পালা। রাগে দুঃখেতে কয়েকবার মাটিতে পা মেরে খটমট করে চলে গেল আয়ুকে রেখে। আয়ু বাবা কি করবে? সে তের পেছনে পেছনে হাঁটতে লাগলো। এই মেয়েকে একা ছাড়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটানো। অগত্যা আয়ুকেও তের এই দুষ্টুমি ভরা প্রতিশোধে অংশগ্রহণ করতে হলো। আয়ু জাংকুকের কেবিনের বাহিরে তাই পাহারায় বসলো, যেন কেউ চলে না আসে তের এই কুকর্মের সময়। তবে বলে না, অপরাধী সবসময় কিছু প্রমাণ রেখেই যায়। এটা তো তাও পুলিশের গুহা, চোর কি এত সহজে রেহাই পাবে? কাজেই ধরা পড়লো জাংকুকের কেবিনের ইনস্টল করা গোপন ক্যামেরায়। আয়ু ধরা পড়লো জিহপের কাছে, যদিও আয়ু সেটা খেয়াল করলো না। জিহপ আড়াল থেকে দুই বান্ধবীর কাণ্ড দেখলো। তবে আয়ুকে অবাক করে দিয়ে তে জাংকুকের কেবিনে যতটা আনন্দে বিমোহিত হয়ে বের হওয়ার কথা ছিল, তে কিন্তু তার একদম বিপরীতমুখী চেহারা নিয়ে জাংকুকের কেবিন থেকে বের হলো। যেন তে কোনো কিছুতে অনেকটা ধাক্কা খেয়েছে। হঠাৎ কোনো যোগসত্যি মানুষের সামনে চলে এলে যেমন চেহারা হয়, ঠিক তেমন চেহারা। আর তেকে ধাক্কা মেরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তোর তো আনন্দে লাফানোর কথা ছিল, তা নয় তুই তো বরফ হয়ে গিয়েছিস। ভূত দেখেছিস ভেতরে? ভূত দেখলেও ভালো ছিল, কিন্তু যা দেখলাম আমার বোধহয় সেটা দেখা উচিত ছিল না। আয়ু অবাক দৃষ্টিতে তাকিয়ে তের দিকে। তে নিজের হতবাক ভাব কাটানোর চেষ্টা করে হাঁটতে লাগলো প্রায় যন্ত্রের মতো। এদিকে কাজ শেষ করে জাংকুক নিজের কেবিনে এসে প্রথমে তার কেবিনের এমন এলোমেলো হাল দেখে সে ধরেই নিয়েছিল তার বাড়ির মতো এখানেও কেউ তল্লাশি চালিয়েছে। জাংকুক দ্রুত জেহবকে কল করলে জেহব সেখানে হাসতে হাসতে উপস্থিত হলে জাংকুক বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, দেখেছিস কি হয়েছে এখানে, আর তুই দাঁত কপাটি বের করে হাসছিস? হ্যাঁ দেখলাম তো, বেশ ভালোভাবে কেবিনে টাইফুন বয়ে গিয়েছে। হাসি বন্ধ কর, তোর হাসি বিরক্ত লাগছে আমার। লি মিনহু স্যারকে কল কর, বলে রিপোর্ট দে আমি দেখছি কোন চোর ঢুকেছিল আমার কেবিনে। যেভাবে কিন্তু বিকার দেখা গেল না। সে আগের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো আর মৃদু হেসে বলে উঠল, চোর না, দিনে দুপুরে তোর কেবিনে দুটো সুন্দরী ডাকাত রানী ঢুকেছিল। জাংকুক অবাক দৃষ্টিতে জেহবের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থাকলো, আর পরের মুহূর্তেই সবটা সে বুঝে গেল ফুটেজ দেখার আগেই। রাগে দুঃখে চেয়ারে বসে পড়লো জাংকুক। যে সকালের প্রতিশোধ নিতেই কাজ করেছে, এটা বুঝতে জাংকুকের এতটুকুও কষ্ট হলো না। তবে জেহপের ওপর ভীষণ রাগ হলো জাংকুকের। জাংকুক জিহপের মাথায় পরপর দুটো জোরালো থাপ্পড় মেরে বসলে জিহপ কম কি, দুজনের মাঝে এক দফা হয়ে গেল। নিজের রাগ একটু সামনে নিয়ে জাংকুক বলে উঠল, ওরা আমার ঘরে ঢুকে তুফান বইয়ে দিল, আর তুই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলি। কি করতাম? তোর এখানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলি।
পপকর্ন খেয়েছিলি তামাশা দেখতে দেখতে? কথাটা বলে জাঙ্কুক জিহবকে আরেক দফা মেরে তেকে খোঁজার জন্য চলে গেল। আজ তেকে জাঙ্কুক শিক্ষা দেবেই। জাঙ্কুক রাগে ক্ষোভে বেরিয়ে গেল। জিহব জাঙ্কুকের পেছনে যেতেই যাবে তখন তার চোখ গেল ফ্লোরে পড়ে থাকা জাঙ্কুকের আইডি কার্ডের দিকে। স্পেশাল টাস্ক ফোর্সের টিম বি ক্যাপ্টেন জিয়ন জাঙ্কুক। জাঙ্কুকের ইউনিফর্ম পরা একটা ছবি আইডি কার্ডে লাগানো। যে কেউ দেখলে জাঙ্কুকের আসল পরিচয় জানতে তার সময় লাগবে 1 সেকেন্ড। জিহব ধরেই নিল ওটা জাঙ্কুকের পকেট থেকে পড়ে গিয়েছে রাগে তার সঙ্গে মারামারি করতে গিয়ে। জিহব কুইয়ে নিল আইডি কার্ডটা। জাঙ্কুকের রাগ কমলে ফেরত দেওয়া যাবে, এখন জাঙ্কুক তার জন্য বিপজ্জনক। রাগে ক্ষোভে জাঙ্কুক যখন তেকে খুঁজছিল তখন কলেজ ক্যাম্পাসে সুগার জাঙ্কুকের কল পেয়ে এসে তাদেরকেই খুঁজছিল। সেখানে জাঙ্কুকের অমন অগ্নিমূর্তি দেখে সুগাও ঘটনা কি জানার কৌতূহল চাপতে পারল না, সেও চলে গেল জাঙ্কুকের পেছনে। এদিকে জিমিনের ক্লাস তখন শেষ। জিহবকে হন্তদন্ত হয়ে ক্যাম্পাস থেকে বেরোতে দেখে জিহবের কাছে সবটুকু শুনে নিয়ে জিমিনও তাদের সঙ্গে চলে এসেছিল। চোখ পিটপিট করে তাকালো। দীর্ঘ নীরবতার পর তার চেহারায় সুসুরি লাগছিল, তবে চোখ মেলে তাকিয়ে তে দেখলো জাঙ্কুক তার সামনে নেই। তে বুঝতে পারলো লোকটা তাকে ফাঁকি দিয়ে পালিয়েছে। রাগে ক্ষোভে ফেটে যাওয়ার উপক্রম হলো তের, কিন্তু নিজেকে সামনে সকলের কাছে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো সে। এদিকে জিহব আর আয়ুর মাঝে কঠিন নীরবতার দেওয়ালের মতো দাঁড়িয়ে। জিহব অনেক কিছুই আয়ুকে বলতে চায়, কিন্তু আয়ু শুনতেও আগ্রহী নয়। সুগা আর জিমিনের হাল টম অ্যান্ড জেরির মতো প্রায়। জিমিনের দিকে সুগা হিংস্র সিংহের মতো যখন তাকিয়ে সেই মুহূর্তে তে সেখানে উপস্থিত হলে তারা প্রত্যেকেই বেশ অবাকই হলো প্রথমে, এবং পরের মুহূর্তে অট্ট হাসিতে মেতে উঠল। তে কিছুই বুঝলো না, সে মাসুম চেহারা এদিক সেদিক তাকালো। তখন তার চোখ গেল রাস্তার ধারে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ঠোঁটে বাঁকা হাসি রেখা ফুটিয়ে থাকা জাঙ্কুকের দিকে। তে তৎক্ষণাৎ নিজের মোবাইল বের করে মোবাইলের ক্যামেরা অন করে যে দৃশ্য দেখলো তাতে তের মাথা রীতিমতো ফেটে পড়ল। জাঙ্কুক তের চেহারায় আঁকিবুকিতে রাঙিয়ে তুলেছে তার সারা মুখশ্রী। জাঙ্কুক যে সকালের ঘটনার প্রতিশোধ নিয়েছে তা বলাই বাহুল্য। তে হিতে হিত জ্ঞান শূন্য হয়ে জাঙ্কুক বলে চিৎকার করে উঠলো এবং দৌড়াতে লাগলো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বুঝতে পারলো এখানে দাঁড়ালে তার মান সম্মান নিয়ে টানাটানি হবে সকলের সামনে, তার চেয়ে ভালো এটা আড়ালেই হোক। জাঙ্কুক দেওয়াল টপকে লাফিয়ে পড়লো দেওয়ালের ওপাশে পরিত্যক্ত কলেজ ভবনের ভেতরে। তে তো আর জাঙ্কুকের মতো দেওয়াল টপকাতে পারবে না, তাই সে ঘূর্ণি পথে রাগে খুবই ফ্ল্যাশের মতো দৌড় লাগালো। সকলে তাকিয়ে হাসলো তাদের এই কাণ্ড দেখে। আয়ু অবশ্য তেকে থামানোর জন্য কয়েকবার পেছন থেকে ডাকলো, কিন্তু আয়ু তেকে আটকাতে পারলো না জিহপের জন্য। জিহপ আয়ুর পথ আগলে ধরে বলল, থাক, ওদের পিছু যেও না, তুমি এখানে দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? তুমি কেন আমাকে ইগনোর করছো সেটা বলবে কি? আপনি কি তা জানেন না? আমাকে যেতে দিন। তে পাগলাটে ধরনের, স্যারকে অসম্মান করবে। জাঙ্কুক পাগল সামলাতে পারে, আর সেই পাগল যদি তে হয় আমার মনে হয় না ওর আনন্দ বই কি কষ্ট হবে। তাহলে আমি যাই। কথাটা বলে জিহপের হাত ছাড়িয়ে আয়ু দৌড় দিল। এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। জিমিন কয়েকবার ডেকে আবার সুগার পাশে ধপ করে বসে পড়ল। সুগা এবার উঠে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা দিলে পেছন থেকে জিহব বলে উঠল, কোথায় যাস? জাঙ্কুক এক্ষুনি তেকে নিয়ে চলে আসবে। মনে হচ্ছে না এক্ষুনি চলে আসবে। এলে কল দিস, আমি একটু হেঁটে আসি। কথাটা বলে সুগা জোর পায়ে হাঁটা ধরলে জিহব কিছু বলে না। জিমিনও উঠে দাঁড়ালে জিহব বলে উঠল, জিমিন তুই যাস না? তোর না পায়ে ব্যথা? ভাইয়া একটু যাই, পায়ে ব্যথা সেরে গিয়েছে। সারছে কোথায়? ঘুরে হাঁটছিস, যাস না, জাঙ্কুক রাগ করবে। জিমিন সেদিকে তোয়াক্কা না করে হাঁটা ধরলো সুগার পিছু পিছু। সুগা একবার বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো, লাভ হলো না জিমিনের ওপর। জিমিন হাঁটছে, তবে সুগার হাঁটার গতির সঙ্গে জিমিন পেরে উঠছিল না, তাই সুগার উদ্দেশ্য করে বলে উঠল, আরে বিড়ালের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছেন কেন? একটু আস্তে হাঁটুন না। সুগা কিছু বলে না, হাঁটার গতি সে আরো বাড়িয়ে দিল ফোনে কথা বলতে বলতে। জিমিনের কথা সে যেন শুনতেই পারেনি এমন ভঙ্গি। এদিকে জিহপের কিছু করার না থাকলে সে ঠিক করলো আয়ুর পিছু পিছু যাবে। আয়ুকে যদি পাওয়া যায়। পুরোনো কলেজ ভবনে লাফিয়ে পড়ে জাঙ্কুক চারপাশে তাকালো। এখানে সে প্রায় 3 মাস আগে এসেছিল সেই রাতে, তারপর আর কখনো আসা হয়নি। প্রয়োজন বোধ করেনি জাঙ্কুক, তবে এখানে এসে মরলে মনে হচ্ছে আসার প্রয়োজন ছিল।
অন্তত পুরনো স্মৃতিগুলো মন্থন করার জন্য আসা প্রয়োজন ছিল। পুরনো এই কলেজ ভবনে তাদের 4 বন্ধুর কত স্মৃতি ছিল। পুরনো হাস্য উজ্জ্বল দৃশ্যগুলো ভেসে উঠল জাঙ্কুকের মনে। এমন সময় জাঙ্কুকের চোখ গেল ঝোপঝাড়ের মাঝে পড়ে থাকা এক টুকরো কাপড়ের টুকরোর দিকে। সেটা বহু পুরনো। জাঙ্কুক সেদিকে এগিয়ে গেল। একটা নড়বড়ে গাছের শিকড়ের উপর দাঁড়িয়ে কাটার গাছের দিকে ঝুঁকে গেল। কাটার মাঝে এঁটে বসে আছে এক ফালি কাপড়ের টুকরো। জাঙ্কুক সেটা হাতে তুলে নিল। কারোর রক্তের ছিটাও লেগে, জিনিসটা বোধহয় কারোর শার্টের টুকরো। কাপড়টা ধরে জাঙ্কুকের মনে হলো এটা বেশ দামি ব্র্যান্ডের। হয়তো সেই রাতে ওই লোকটা দেওয়াল টপকানোর সময় ঝোপঝাড়ে আটকে গিয়েছিল। জাঙ্কুকের চোখ হয়তো তখন যায়নি সেখানে। জাঙ্কুক এসব ভাবছিল, ঠিক তখন পেছন থেকে তে রাগে ক্ষিপ্ত কণ্ঠে জাঙ্কুক বলে ডেকে উঠলে জাঙ্কুক সেদিকে তাকাতেই আবিষ্কার করলো তে তার অনেকটা কাছাকাছি চলে এসেছে ইতিমধ্যে। তে এবার জাঙ্কুকের কলার ধরে হ্যাচকা টানে বলে উঠল, আপনি আমার চেহারারে কি দশা করেছেন শুনি? আপনি এত ফাজিল কেন? তে কি করছো? কলার ছাড়ো। আর ফাজলামো শুরু করেছিল কে? ছাড়বো না। আপনি এত খারাপ কেন? সকলের সামনে লজ্জায় ফেললেন কেন আমাকে? কথাটা বলে তে আর্তনাদ ভরা চিৎকার করে উঠল। তে আরো খানিকটা এগিয়ে এলো। তেও গাছের শিকড়ের উপর উঠে এলো আর অদ্ভুত রহস্য ভরা দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের দিকে এবং বলে উঠল, আপনি একটা ফাজিল লোক। শুধু ফাজিল নয়, খরুশ খরগোশ কোথাকার। কথাটা বলে তে উল্টো পায়ে দৌড় দেওয়ার প্রস্তুতি নিল। এদিকে জাঙ্কুক হতভম্ব হয়ে গিয়েছে। এতদিন তো তবু আড়ালে আবডালে বলতো তে, তবে এখন তার সামনেই বলা শুরু করেছে। এটা তো মানা যায় না। ফলে তের পেছনে জাঙ্কুক দৌড় লাগালে তার খুব বেশি সমস্যা হয় না তেকে ধরতে। জাঙ্কুক তের হাত ধরলে তে বলে উঠল, ছাড়ুন, আপনি ভীষণ বাজে ধরনের লোক। তে, তুমি বলতে বলতে সীমা পেরিয়ে যাচ্ছ। শাস্তিটা নিয়ে যাও তাই। কথাটা বলে তেকে হ্যাচকা টান দিলে তে সোজা জাঙ্কুকের ওপর হুমড়ি খেয়ে পড়লে জাঙ্কুক আচমকা এমন হওয়াতে নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে মাটিতে তেকে নিয়েই পড়েছে। ফলে তে আর জাঙ্কুকের পরস্পরের ঠোঁট একে অপরের সঙ্গে মিশে যায়। জাঙ্কুক বিস্ফারিত দৃষ্টিতে তের দিকে তাকালো। এদিকে তের দৃষ্টি শূন্য, যেন ঘটনার প্রভাবে তার চিন্তা শক্তি সব লোপ পেয়েছে। জাঙ্কুকের মনে হচ্ছে তার মাথা ঝিম মেরে যাচ্ছে, সারা শরীর অবশপ্রায় অবস্থা। শত্রু শিবিরে যেবার আটক হয়েছিল তখনও জাঙ্কুকের এতটা অসহায় লাগেনি। তে নিজের সম্বিত ফিরে পেলে উঠতে গেলে জাঙ্কুক যেন নিজের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে তেকে। তের ঠোঁটজোড়া নিজের অজান্তেই তার অধীনস্থ করে নেয় সে। বিবর হয়ে ওঠে তের কোমল গোলাপের পাপড়ির মতো ঠোঁটে। তে জাঙ্কুকে এমন কাজে এতটাই শক্ট হয় সে সাড়া দিতে পারে না উষ্ণ স্পর্শে। তে খামচে ধরে জাঙ্কুকের কলার। জাঙ্কুক যেন তের এমন কাজে নিজের সম্বিত ফিরে পায়। চমকে উঠে ছেড়ে দেয় জাঙ্কুক তেকে। ছাড়া পেতেই তে দৌড়ে পালায় সেখান থেকে। জাঙ্কুক নিজের কাজে একসঙ্গে লজ্জিত আর রোমাঞ্চ অনুভব করে। তের ঠোঁটের ওই স্বাদ জাঙ্কুক কখনো কি ভুলতে পারবে? তার প্রিয়সী তাকে কোন মোহনীয় জাদুতে আবদ্ধ করে গেল? জাঙ্কুক কোনো মতে উঠে হাঁটতে শুরু করলো। জিমিন সুগার সঙ্গে পেরে না উঠতে পেরে বেহাল দশা তার প্রায়। জিমিন এবার কাঁদো কাঁদো গলায় বলে উঠল, সুগা দাঁড়ান না, আমার পায়ে ভীষণ যন্ত্রণা করছে। এবার ব্যথার জ্বালায় মরে যাব আপনি না দাঁড়ালে। সুগা থমকে দাঁড়ালো। পেছনে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, থাপ্পড়ে গাল লাল করে দিতে মন চাইছে তোমাকে মেয়ে। সারাক্ষণ আজে বাজে কথা, কি সমস্যা তোমার? কথাটা বলে সুগা জিমিনের কাছে এসে তার পায়ের দিকে তাকায়। সুগা জিমিনের হাত ধরে টেনে পথের ধারে রেলিংয়ে বসালে সেখানে জেহপ আর আয়ু হাজির হয়। আয়ুকে কিছুটা স্বাভাবিক দেখাচ্ছে। আয়ু টুকটাক জেহপের সঙ্গে এখন কথা বলছে। এই মিরাক্কেল কিভাবে হলো তা পরে কখনো বলা যাবে। জেহপ সুগাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুগা তখন জিমিনের পায়ের কাছে হাঁটু ভেঙে বসে জিমিনের পা নিজের হাঁটুর ওপরে তুলে রেখেছিল। পথের মাঝে সুগাকে এমন করতে দেখে জেহপ হতবাক হয়ে যায়। সুগার দ্বারা এমন কিছু সম্ভব? বিশ্বাসই হচ্ছে না নিজের চোখে। যে ছেলে কোনোদিন কারোর সামনে মাথা নিচু করে কথা বলেনি সে জিমিনের সামনে এভাবে বসে। দৃশ্যটা দেখে জেহপের কেমন যেন অদ্ভুত লাগলো। কি হয়েছে জিমিনের? সুগা জেহপকে দেখে সুগা একটু অপ্রস্তুত হলেও বিষয়টা নিয়ে খুব একটা ভাবলো না, বরং সে জিমিনের পায়ের অবস্থা দেখিয়ে বিচলিত কণ্ঠে বলে উঠল, দেখ না জেহপ, পায়ের কি দশা করেছে ফাজিল মেয়েটা। জেহপ একটু ঝুঁকে পড়ে জিমিনের পায়ের দিকে। সত্যি অবস্থা খারাপ। জিমিনের
পুরনো ক্ষত তাজা হয়ে গিয়েছে, রক্তে তার সারা জুতো ভেসে যাচ্ছে। সুগা এবার রীতিমতো জেহবকে অর্ডার করেই বলে উঠলো, জেহব একটু দূরে পাশেই মেডিকেল শপ আছে, দ্রুত গিয়ে মেডিসিন আর ব্যান্ডেজ নিয়ে আয় তো। জেহব কিছু বলার সুযোগ পেল না, তার মনে হলো জেহব এই মুহূর্তে না গেলে সুগা তাকে চোখ দিয়ে গিলে খাবে। জেহব চলে গেল। সুগা এবার নিজের রুমাল বের করে জিমিনের পায়ের রক্ত মুছতে থাকে, কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। সুগা এবার রাগের দৃষ্টিতে জিমিনের দিকে তাকালে জিমিন ভয় পেয়ে গেল। সে কোনো মতে বলল, দোষ আপনার। সুগা কিছু বলতে যাবে, তখন জেহব ব্যান্ডেজ আর অ্যান্টিসেপটিক নিয়ে আসে। সুগা জিমিনকে তাই কিছু না বলে তার আঘাত পাওয়া পায়ে পুরো এক বোতল অ্যান্টিসেপটিক ঢেলে দিলে জিমিন যন্ত্রণায় কুকড়ে উঠে বলে উঠল, আহ কি করছেন? খবরদার একটা কথা বললে গাড়ির সামনে ধাক্কা মেরে ফেলে দিব। জিমিন কিছু বলে না, সুগা যা রেগে আছে দিলেও দিতে পারে। জেহব ইশারায় জিমিনকে ব্যথা সহ্য করে নিতে বললে জিমিন সুগার কাঁধে খামচে ধরলে সুগা প্রথমে চোখ পাকিয়ে তাকালো। জিমিনের যন্ত্রণাকাতর চেহারা দেখে কিছু না বলে পায়ে ব্যান্ডেজ করতে থাকে। জিমিনের পায়ের যখন ব্যান্ডেজ করা শেষ, তখন তে সেখানে উপস্থিত হয়। তার চেহারা পরিষ্কার এখন, তবে সারা চেহারা কেমন লাল টমেটোর মতো হয়ে আছে, জামা কাপড়েও কিছুটা ধুলো ময়লা লেগে। সুগা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তোমার চেহারা এমন কেন তে? কই কিছু না তো সুগা ভাইয়া। সুগার তে কথা বলছিল, তখন সেখানে জাঙ্কুক উপস্থিত হয়। এদিকে জাঙ্কুককে দেখেই তে সুগার পেছনে লোকায়, মূলত তার লজ্জা করছিল। তের তখনকার কথা মনে পড়ে যাচ্ছে, আর তাতে তে আরো বেশি লাল হয়ে যাচ্ছে। সুগা একটু মুকুচকে তাকিয়ে বলে উঠলো, কিরে জাঙ্কুক, তুই কি তেকে বকেছিস? না, আমি কেন বকতে যাব? তাহলে তোকে দেখে তে লুকাচ্ছে কেন আমার পেছনে? সুগার এই কথা শুনে জাঙ্কুক রীতিমতো গাল ফুলিয়ে বলল, আমি কি জানি তে কেন তোর পেছনে লুকাচ্ছে, মেবি ওর তোকে একটু বেশি পছন্দ। জাঙ্কুকের কথায় হিংসা পরিষ্কার। সুগা বিষয়টা বুঝতে পারলো। প্রথম দিন সুগার গিটারের সুরের প্রশংসা করেছিল তে, তখনও জাঙ্কুকের চেহারা 12টা বেজেছিল। সুগার চোখে দুষ্টুমি খেলা করলো। সে বলে উঠল, কেন তে আমাকে ভাইয়া বলে ডাকে বলে কি তোর হিংসে হয়? বেশ তো, তাহলে আজ থেকে তে তোকেও ভাইয়া বলে ডাকবে। তে এখনই একবার ভাইয়া বলে ডেকে ফেলো তো। কথাটা বলে সুগা জিমিনকে নিজের জুতো পরাতে ব্যস্ত হয়ে পড়লে জিহব বলে উঠল, হ্যাঁ তুই ডেকে ফেলো, তুমি তো কলেজের বাইরে আমাকেও ভাইয়াই ডাকো, তাই জন্য বোধহয় জাঙ্কুকের হিংসা হচ্ছে। তাই শুধু শুধু হিংসা বাড়িয়ে লাভ কি? জাঙ্কুক সুগার জিহবের দিকে অগ্নিঝরা দৃষ্টিতে তাকালো। সুগা তাতে পাত্তাই দিল না। জিহবের দিকে তো এমন ভাবে জাঙ্কুক তাকালো যেন তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। জিহব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠলো, কি হলো ডাকোতে? এই অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে বারবার অসহায় দৃষ্টিতে তাকাচ্ছে জাঙ্কুকের দিকে। যাকে সাইয়া বানানোর ইচ্ছে তাকে নাকি ভাইয়া ডাকতে হবে? অসম্ভব। এর থেকে তে নদীতে ঝাঁপ দেবে, সেটাও সুখকর। জাঙ্কুক এবার দুষ্টিমে ভরা দৃষ্টিতে তাকালো জিহবের দিকে। তাহলে আয়ুরও তোকে ভাইয়া ডাকা দরকার। আয়ু তো আমাকেও কলেজের বাইরে ভাইয়াই ডাকে, ইনফ্যাক্ট সেদিন রেস্টুরেন্টেও ডেকেছে, কিন্তু তোকে ডাকেনি। বিষয়টা মেনে নিতে পারছি না। একই যাত্রায় পৃথক ফল হবে কেন? জিহব অসহায় ভঙ্গিতে বলে উঠল, চলছিল তোদের কথা, আমাদের টেনে আনলি কেন? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। আয়ু জিহবকে তোমার মিষ্টি কণ্ঠে ভাইয়া ডেকে শুভ সূচনা করো তো, তারপর না হয় তে ডাকবে কি ডাকবে না সেটা দেখা যাবে। এবার তে আর আয়ু অসহায় দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। এদের ঝামেলার মাঝে বেচারা তারা ফেসে গিয়েছে। দিকে জিমিন বেচারা কিছু বলতেও পারছে না। যদি তাকে এরা টেনে আনে তখন সুগার তো তাতে কিছুই যায় আসবে না, কিন্তু জিমিনের আকাশ মাথায় পড়বে। তাই জিমিন বুদ্ধিমানদের মতো নীরবতা অবলম্বন করে বসে পড়ল। সুগাও চুপচাপ ওদের রেশারেশি দেখছে। এ যেমন আগুন জ্বালিয়ে তামাশা দেখা আর কি। জিহপার জাঙ্কুক কঠিন দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে, আর এদিকে দুই বান্ধবী অসহায় দৃষ্টিতে তাকাচ্ছে একে অন্যের দিকে।